বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মঞ্জুরুল হাসান খান, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান এবং বাংলাদেশ মানবাধিকার পার্টির প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্যারিস্টার নাজবুল হুদা। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার মঞ্জুরুল হাসান খান, আগস্ট মাস জুড়েই বাংলাদেশের বামপন্থীরা এবং সেই সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল, অনেকে তাদেরকে বামপন্থী বলেন, অনেকে সেটি নিয়ে নানা ধরনের সংশয় রয়েছে, প্রশ্নও রয়েছে। প্রায় পুরো মাস জুড়েই এই বামপন্থীদের এবং জাতীয় সমাজতান্ত্রিক দলকে নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। ৭২ থেকে ৭৫ বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, এই সবকে ঘিরে এবং বর্তমান সময়েও যে সরকার পরিচালিত হচ্ছে, এই সরকারের নানা দুর্বলতা বা সমালোচনা করতে গিয়েও অনেকে বামপন্থীদের সমালোচনা করে থাকেন যে বামপন্থীরা আসলে এই সরকারের উপরে ভর করে আছে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের জায়গায় নেই, এখন সেটি মোটামুটি বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কিছুটা জাসদ ওয়ার্কার্স পার্টি এবং আপনার প্রাক্তন সতীর্থ বা সহকর্মী যারা ছিলেন, যারা এখন আওয়ামী লীগে যুক্ত হয়েছেন তাদের। তো সব মিলিয়ে এই যে বিতর্কটা, অগাস্ট মাস জুড়ে শোকের মাসে বিতর্ক যেটি হলো, হয়তো এই বিতর্ক আরও কন্টিনিউ করবে, রেশ শেষ হয়নি এখনো। আপনি কিভাবে দেখেন কেন এই বিতর্ক? কেউ কেউ বলছেন এখানে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে, কেউ কেউ বলছেন ৭৫-এর পুনরাবৃত্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কেউ কেউ মনে করেন আরো অনেক কিছু, অনেকের ভাবনার মধ্যে আছে। আপনার ভাবনার মধ্যে কি আছে? এটা একটু রহস্যজনক যে হঠাৎ করেই এই জাসদের ব্যাপারটা এখানে উঠে আসলো এবং সেখানে বামপন্থীদের সম্পর্কে বলা হয়েছে, তবে স্পষ্টভাবে বলা হয়নি। বামপন্থীদের মানে সবাইকে ব্র্যাকেট করার একটা চেষ্টা আছে অনেক দিন ধরেই। আমাদের এখানে কিছু সংস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে প্রাক্তন ছাত্রলীগের যারা, তারা বামপন্থীদের বিরুদ্ধে ক্যাম্পেইন দীর্ঘদিন ধরে করছে এবং কিন্তু বামপন্থীদের মধ্যে একটা অংশ তো একটা সময় পাকিস্তান মেনেই নিতে পারেনি, তাদের একটা ভূমিকা ছিল। তাদের সাথে জাসদকেও ব্র্যাকেট করা ঠিক হবে না, কারণ জাসদ তো মুক্তিযুদ্ধে ছিল, তখন তারা আওয়ামী লীগের মধ্যে ছিল, তাদেরকেও ব্র্যাকেট করা ঠিক হবে না। এবং মুক্তিযুদ্ধের মধ্যে কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পার্টি এবং অন্যান্য যে সমস্ত বামপন্থী দল তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদেরকেও এদের সাথে ব্র্যাকেট করাটা ঠিক হবে না। জাসদ সম্পর্কে যেটা বলা হচ্ছে যে জাসদ তাদের সেই রাজনীতির মধ্যে দিয়ে সেই সময় বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড বা 15ই আগস্টের একটা প্রেক্ষাপট সৃষ্টি করেছিল। তো সেটা বলতে গেলে সেটা ঠিকই যে জাসদের ভূমিকা সেই সময় কি ছিল আমরা জানি, আমাদের কানে এখনো বাজে। সেই সময় জাসদের একটা স্লোগান ছিল, মুজিব মোজাফর, মনীষী মুজাফর, বাংলার মির্জাফর, এটা ছিল স্লোগান। তাদের আক্রমণটাই ছিল আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি এবং ন্যাপের বিরুদ্ধে, মুজাফর ন্যাপের বিরুদ্ধে। সেই আক্রমণ তারা চালিয়েছে, তারা ভারত বিরোধিতা স্লোগান দিয়েছে। জাসদের আসলে জন্ম হয়েছিল আওয়ামী লীগের মধ্যে, যখন এই মুক্তিযুদ্ধের ধারায় তারা দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য এবং আদর্শগুলি, সেই আদর্শগুলি কিন্তু বাস্তবায়িত হচ্ছিল না। সেই সময় আওয়ামী লীগের মধ্যেই বহু দুর্নীতি এবং লুটপাটের ঘটনা ঘটে, হত্যা সন্ত্রাসের ঘটনাও ঘটে। সেগুলি নিয়ে বঙ্গবন্ধু নিজেও আফসোস করেছেন। তিনি বলেছেন, যেদিকে তাকাই আমার লোক, যেদিকে তাকাই চাটার দল। তিনি বলেছেন, সবাই স্বাধীনতার পর সোনার খনি পায়, আমি চোরের খনি পেয়েছি, এইসব বলেছেন। এইসবও কিন্তু একটা প্রেক্ষাপট সৃষ্টি করেছিল 15ই আগস্টের ঘটনার জন্য, সেটা আমাদের মনে রাখা দরকার। এখন যে ব্লেম গেম আওয়ামী লীগ সবসময় দেয়, কোনো কিছু হলেই বিএনপি বা অন্য দলের উপরে সমস্ত দোষ চাপিয়ে দেয়, সেরকম এখন জাসদের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে জাসদের সাথে তারা ইউনিটি করেছে, তাদের সরকারের মধ্যে নিয়েছে, 14 দলের মধ্যে নিয়েছে, ঐক্য করেছে। ঐক্য তো আওয়ামী লীগের সেই সময় কারোর সাথে ঐক্য ছিল না, ঐক্য ছিল ন্যাশনাল পার্টির সাথে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে। কিন্তু ঐক্য কিন্তু কমিউনিস্ট পার্টির সাথে হয়নি, ঐক্য করেছে এখন জাসদ। এখন আমি ওদের বলি, যখন তোমার কেউ ছিলাম না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন কমিউনিস্ট পার্টির মিটিং এর মধ্যে হামলা হয়, আমাদের পার্টির প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম সেলিমের উপরে
সিলেটে হামলা হয়েছে। তো কাজেই এখন তারা তাদের সাথে অ্যালায়েন্স করেছে, কিন্তু তারা সেই সময় জাসদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা অত্যন্ত মারাত্মক ছিল, অন্তর্ঘাত ছিল, হত্যাকাণ্ড ছিল, এবং সেগুলি হচ্ছে তারপর তারা সেনাবাহিনীর মধ্যে সংগঠন গড়ে তুলেছিল। সেটা কি আইনসঙ্গত? আজকে সেই সময় আওয়ামী লীগের ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতার বিরুদ্ধে আমরা কমিউনিস্ট পার্টিও লড়াই করেছি এবং আমরা বিভিন্ন সময় কিছু নির্যাতনের সম্মুখীন হয়েছি। যদিও আমরা আত্মসমালোচনা করি যে সেই ব্যর্থতার বিরুদ্ধে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে সংগ্রামটা করতে পারিনি। আমাদের যে সাপোর্ট ছিল বঙ্গবন্ধুর প্রতি, সেটা মানে এটা আনকোয়ালিফাইড সাপোর্টের মতো হয়ে গেছে শেষ পর্যন্ত। কিন্তু আমাদের সেই সময় যে ব্যর্থতা, শেখ সাহেবের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে, এবং এই রাষ্ট্রায়ত্ত কলকারখানায় যে সম্পদ লুট হয়েছে, সেগুলির বিরুদ্ধে আমাদের যথেষ্ট ভূমিকা ছিল না। জাসদ সেই ভূমিকা নিতে গেল, কিন্তু নিতে যে দেখা গেল আওয়ামী লীগ থেকে দুর্নীতির জন্য যাদেরকে বের করে দেওয়া হচ্ছে তারাও অনেকে কিন্তু জাসদের স্থান পেয়ে গেল, এবং জাসদের পেছনে এসে সেই সময় স্বাধীনতা বিরোধী শক্তিরা তারাও একটা ভয়েস পেল জাসদের মধ্যে দিয়ে, এবং জাসদের কাছে তারা জড়িত হয়ে গেল। এবং একই সময় আমরা দেখেছি, এবং সেখানে যারা বিরোধিতা করেছিল বঙ্গবন্ধুর সময়ের যে ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করেছিল, সেটাকে কিন্তু আমি সম্মান করি, এবং তারা একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, এবং অনেক তরুণ তাজা প্রাণ যুবক তারা কিন্তু জীবন দিয়েছে সেদিন সেই সংগ্রামের জন্য। তাদের লক্ষ্য কিন্তু ছিল যে সত্যিকার ভাবে মুক্তিযুদ্ধের স্বপ্নগুলি বাস্তবায়িত হয়। কিন্তু এই জাসদ যে পরিস্থিতিতে গড়ে উঠেছে এবং তাদের হঠকারী রাজনীতির ফলে, ভুল রাজনীতির ফলে এমন একটা পরিস্থিতির উদ্ভব হয় যখন আন্তর্জাতিক শক্তিগুলিও কিন্তু জাসদকে ব্যবহার করেছে, এবং সেই জিনিসগুলি আমরা দেখতে পারি। একটু ঘটনাগুলি খুব মনোযোগ দিয়ে দেখলে, জাসদের সেই সময় স্লোগান, সেইগুলি মনোযোগ দিয়ে দেখলে আমরা দেখব যে আন্তর্জাতিক শক্তিগুলি তারা কিভাবে জাসদকে ব্যবহার করেছে, এবং এইভাবেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। কাজে আজকে আওয়ামী লীগ জাসদকে যে সমালোচনা করছে, তার আগে নিজেদের সমালোচনা তাদের করা উচিত। যে এখন জাসদ যে সমস্ত কাণ্ড করেছে, এখন তো ছাত্রলীগ সেই কাণ্ড করছে, যুব লীগ সেই কাণ্ড করছে, এবং তাদেরকে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন একটা সমাধান বের করেছে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে অ্যাকশন শুরু হয়ে গেছে, যেটা ক্রস ফায়ার বোঝাতে চায়। এটা তো মারাত্মক, এটাতে তো কোনো সলিউশন না। তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, দুদিনের মাথায় তো সেই অ্যাকশন বোঝা গেল না, কারণ অ্যাকশন শুরু হয়েছে বলছেন, তারপরে দেখা গেল যে সেই অ্যাকশনে যারা ছিলেন তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এটা আলটিমেটলি এই অ্যাকশন কোনো সলিউশনও না। কিন্তু ব্যাপার হচ্ছে মানে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে হবে। তার ভেতরে যে সমস্ত খন্দকার মোস্তাকরা রয়ে গেছে, যে সমস্ত খারাপ লোকজন ঢুকে গেছে, এবং এখন তো ঢুকছে বিএনপি থেকে লোক দিয়ে ঢুকছে, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, জামাতের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তারা যে সব আওয়ামী লীগে আশ্রয় নিচ্ছে। এটা হচ্ছে মানে আওয়ামী লীগ হ্যাজ বিকাম দ্য লাস্ট রিসোর্ট অফ স্কাউন্ডারস। মন্ত্রীরা তাদেরকে স্বাগত জানাচ্ছে, মন্ত্রীরা তাদেরকে স্বাগত জানাচ্ছে, ফুলের মালা দিচ্ছে। কিন্তু প্রকাশ্যে দেখতে পাচ্ছি কোনো দেশে কোনো আইনের শাসন বলে কিছু আছে বলে তো মনে হয় না। এটার ফলে পরিস্থিতিটা এখন ভয়াবহ হচ্ছে। আওয়ামী লীগকে প্রথম তার দলকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর জাসদের সমালোচনা আছে, অন্যদের সমালোচনা আছে, তারা নিশ্চয়ই করতে পারে। আসবাবার আপনার কাছে ব্যাস নাজমুল হুদা। এর সাথে তো অ্যাড করার মতো আর কিছু নাই। সত্যি কথা যেটা বললেন মঞ্জুর ভাই, এটা তো ধ্রুব সত্য। আই মিন উই হ্যাভ সিন ওভার এ পিরিয়ড অফ টাইম বাংলাদেশের ইতিহাসে একের পর এক কি ধরনের ঘটনা ঘটেছে। আশ্চর্য জিনিস হলো আমরা মূল্যায়নটাকে ঘটনার থেকে অনেক বছর পরে শুরু করি, যে কারণে তখনকার ঘটনাটার প্রেক্ষাপটটা কিন্তু আর মাইন্ডে থাকে না। মূল্যায়ন করার সময় তখন মনে হয় যে না, কি জানি অন্যায় সে সময় হয়েছে। কিন্তু যদি তখন আপনি স্পটে যান চলে এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ হ্যাপেনিং, তাহলে কিন্তু এখনকার মূল্যায়ন এতখানি বিভ্রান্তিকর মূল্যায়ন হবে না। এটা মানে আমাদের ইতিহাসের মধ্যে একটা রিমার্কেবল জিনিস। এটাও তো বলা হয়ে থাকে যে ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা আসলে সঠিক ইতিহাসটা দিতে পারেন না, ভেরি ট্রু। কারণ এখানে প্রেজেন্ট করতে পারেন না ওভার এ পিরিয়ড অফ টাইম, কারণ তাদের নির্মোহভাবে তারা সেটা পারেন না। সরকার চেঞ্জ হয়, সরকারের সাথে বিভিন্ন রকমের যে ফ্যাক্টরস সেগুলি এসে, ইনক্লুডিং ব্যুরোক্রেসি,
তাদের মধ্যে একটা প্রবণতাই থাকে যে কোনো একটা সময়ের কোনো একটা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য যে জিনিসগুলি এখনকার জনসমক্ষে আনা প্রয়োজন সেটাকে নিয়ে এসে বর্তমান আমার কথা হলো যে প্রজন্ম চেঞ্জ হচ্ছে এবং অনেক আগের প্রজন্মের কাছে যে জিনিসটা দিবালোকের মতো সত্য ছিল, যে লুটপাট হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, কি দুর্নীতি হচ্ছে, সেই প্রেক্ষাপটে কিন্তু কেউ তখন যায় না। এখন যদি সেটার মূল্যায়ন শুরু করেন তখন ওগুলিকে অন্যভাবে চিহ্নিত করে এখন একটা অন্য টাইপের আঙ্গিক সৃষ্টি করার চেষ্টা করা হয়। আসলে এটা আমাদের জাতিরই দোষ। এবং আমি মনে করি যে আজকে যেটা হাসানুল হক ইনু ফর এক্সাম্পল, তার মাইন্ডের মধ্যে তো এক্স্যাক্টলি সেই জিনিসগুলি আছে যেটা সে খুব ভালোভাবে জানে যে জাস্টিফাই করার কোনো কারণ নাই, কিন্তু তাকে সেটাকে আড়াল করতে হলে এখন এমন একটা ভূমিকা রাখতে হবে, আউট অফ দ্য ওয়ে, যে এমন বন্দনা করতে হবে যাতে সে সবচেয়ে বড় আওয়ামী লীগের এখন হয়ে গেছে এই ক্যাবিনেটের মধ্যে, এই ধরনের একটা ভাব চলে আসে। তো আজকাল এটা কোনো মানে মূল্য অপেক্ষা রাখে না। আমি মনে করি যে আমাদের দেশের রাজনীতিটা এরকমভাবেই চলতে থাকবে। 1971 সালে থেকে শুরু করে এ পর্যন্ত অনেক ঘটনা প্রবাহ, ঘটনার সেই দিনের মূল্যায়ন আর এই দিনের মূল্যায়নের মধ্যে বিরাট বড় পার্থক্য। একটি প্রশ্ন আমি আপনার সঙ্গে এই কথা সূত্র ধরেই করতে চাই যে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবৎ, বেশ কিছুদিন যাবৎ এই জাসদ বামপন্থীদের ভূমিকা, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, জিএসপি, সরকারের দুর্নীতি, লুটপাট, এগুলো নিয়ে সরকারের মধ্যকার লোকজন মানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সরকারের উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা বা সরকারি দলের নেতৃবৃন্দ, জোটের নেতৃবৃন্দ, তারা পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন, একজন আরেকজনকে পাল্টা আক্রমণ করে বক্তব্য রাখছেন। সো এটি আসলে কিসের লক্ষণ? মানে এক ধরনের অস্থিরতা কাজ করছে, নাকি এগুলো কোনো ডিজাইন মানে ষড়যন্ত্রের অংশ, নাকি যেমনটা একটু আগে মঞ্জুরুল হাসান খান বলছিলেন যে জাসদ ওই সময় শুধু নিজেই কাজ করেনি, অন্যদের দ্বারা প্রভাবিত হয়েছে, অন্যরা তাদেরকে চালিয়েছে। তো এই অন্যান্য শক্তিগুলো কি এই আমার মনে হয় এটা ইটস এ পার্ট অফ দ্য গেমের মধ্যে আছে কি না, মেইন গেম, যেটা নাকি ক্ষমতাকে কেন্দ্রিক যে সমস্ত গেমগুলি হয়, এখানে একটা ক্লাসকে যদি মেলাইন করে অন্য একটা ক্লাসের কিছুটা অগ্রাধিকার পাওয়া যায়, যে কোনো ক্ষেত্রেই সেটার একটা প্রচেষ্টা তো চলতেই পারে। এখানে আমার মনে হয় ডিপ রুটেড কোনো ফিলসফি ইজ নট ইনভলভড ইন দিস। ইট ইজ মোর আ কোয়েশ্চেন অফ ক্যাজুয়াল গেম। এখানে একজনকে করে আঘাত করে সেখানে যদি কিছু গেইন করা যেতে পারে, সেটার জন্য আরেকটা গ্রুপের তৎপরতা। এবং এখানে তো আমরা দেখছি কয়েকদিন ধরেই যে পাল্টাপাল্টি যে সমস্ত কথাবার্তাগুলো আসছে, এগুলিতে কিছুটা হলেও অনেক নতুন নতুন ফ্যাক্টস যেটা আমরা জানতাম না আজকাল দেখতে পারি। যেমন জেনারেল শফিউল্লাহ সম্পর্কে বা শেখ সেলিম সম্পর্কে এত ওপেনলি এরকম ডার্টি লিনেন এর আগে তো ওয়াশড হয় নাই, কাজে জাতি অনেক কিছু জানতো না। এখন এদের মধ্যে তো অ্যাটলিস্ট সেই রিয়েলাইজেশনটা থাকা উচিত যে আজকে যদি পার্টিগতভাবে, দলগতভাবে, সে অনেক দলকে নিয়েই হোক, দলগতভাবে যদি আমাদের নিজেদের ইমেজটাকে বা ভাবমূর্তিটাকে সমুন্নত রাখতে হয়, তাহলে আমাদের একটা জায়গায় নিজেদেরকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। এটা পাবলিকলি ইউ ক্যানট মেলাইন ইয়ারসেলফ, এটাতে নিজের ক্ষতি হচ্ছে, এটা তাদের বোঝা উচিত। কিন্তু এটার বাইরে যেয়ে আজকাল কিন্তু অনেক কিছু হচ্ছে। তা আমি ফিল করি যে সব কিছু মূলেই রয়েছে সেটা হচ্ছে প্রকৃত ক্ষেত্রে জনগণের যে সম্পৃক্ততা উইথ এভরিথিং, সেটার থেকে আজকালকার রাজনৈতিক দলগুলি পর্যন্ত একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের সাথে সম্পৃক্ততা নাই বলে সত্যিকার অর্থে জনগণের সরকারও প্রতিষ্ঠিত হয় না। জনগণের সরকারের যে একটা জবাবদিহিতা থাকে জনগণের কাছে, সেটাও থাকে না। ইররেসপন্সিবলি এক একজনের ভূমিকা এক এক রকম ভাবে হচ্ছে, যেটা কোনো জবাবদিহিতা নাই। অ্যান্ড দিস ইজ দ্য রিজন ওয়াই পলিটিক্স ইজ হেওয়ার্ড। এটার আর কোনো ডেফিনেশন আনা যাবে না। এখন তো একটা ক্যাওসের মধ্যে চলছে দেশ আর কি, এবং এটা একটা কঠিন অবস্থা সৃষ্টি করছে। দেশে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, দেশের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম আবার বাড়াবার চেষ্টা করছে, যেখানে কমানো উচিত সেখানে আবার বাড়াবার চেষ্টা করছে। এই ধরনের সিদ্ধান্ত হয়েছে, হ্যাঁ, এবং একবার না আরো একাধিকবার বাড়াবে বলছে আর কি।
তো এইভাবে পরিস্থিতিটা আস্তে আস্তে একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে। আর গণতন্ত্র তো এক পায়ের গণতন্ত্র হয়েছে, অন্য কোনো পার্টি সে অ্যাক্টিভিটি করতে দিচ্ছে না, নানানভাবে বাধা দিচ্ছে। বিএনপিও তাদের অতীতের যে ভুল, সেই ভুলের ফলে এখন তারা খুবই মার্জিনালাইজড হয়ে গেছে। এখন তো তারা বলছে যে তারা কোনো আন্দোলন করছে না, সংগ্রাম করছে না, তারপরও তাদের ভাষায় তারা কোনো নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না। নিপীড়ন তার অতীতে যে সমস্ত করেছে সেই জন্য তো নিপীড়ন আছে। তারপরে তো সরকারের আগ বাড়িয়ে একটা দমন নীতি, বিরোধী দলকে কোনো অবস্থায় দাঁড়াতে দেবে না, সেই ধরনের একটা দমন নীতি তাদের চলছে। এটা সবার ক্ষেত্রে কম বেশি এটা প্রযোজ্য। এবং এইভাবে সরকার তো সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। মিডিয়া থেকে আরম্ভ করবে, পত্রপত্রিকা, সর্বত্র তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। এবং এইসবের পরিণতি কিন্তু ভালো হবে না একটা রাজনীতিতে। এখন দেখেন বিএনপি দুর্বল হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যেই কিন্তু এখন দ্বন্দ্ব দেখা দিয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীরা এক একজন এক এক কথা বলছে এবং পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে কিন্তু অবস্থান গ্রহণ করছে। সরকারের অবস্থানের বিরুদ্ধে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী বা ভারপ্রাপ্ত মন্ত্রী তারা এইভাবে কথাবার্তা বলছে, এগুলি আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ সমস্ত শক্তি তার নিয়ন্ত্রণ করেছে এবং আজকে জনগণের উপরে আস্থা হারিয়ে তারা একটা তথাকথিত একটা ভোট করে, 5ই মে ভোট করে তারা মূলত নির্ভরশীল হয়ে গেছে আমাদের আমলাতন্ত্রের উপরে, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির উপরে তারা নির্ভরশীল হয়ে গেছে এবং তাদেরকে অনেক বেশি পাওয়ার এবং ক্ষমতা দেওয়া হয়েছে। এবং এই ক্ষমতাটা আমরা দেখছি যে তারা প্রয়োগ করেছে, তাদেরকে দিয়ে করানো হয়েছে যে ক্রস ফায়ার। এবং সেই ক্রস ফায়ার করতে যে তাদের নিজেদের যে এজেন্ডা, নিজেরা ব্যবসা করার জন্য যেমন 7টা খুন করেছে নারায়ণগঞ্জে, কাজে ওই সরকারের নির্দেশে কিছু করার সঙ্গে সঙ্গে নিজেদের স্বার্থ কিছু হাসিল করার জন্য তারা চেষ্টা করবে এবং এগুলি ঘুরে ফিরে এসে আবার সরকারের উপরে পড়বে। রবীন্দ্রনাথের রক্তকরবীতে একটা কথা আছে, কথা হচ্ছে যে শক্তির ভার নিজের অগোচরে নিজেকে পিষে ফেলে। তো আওয়ামী লীগের তো শক্তি অনেক বেড়ে গেছে, সেই শক্তির ভারটা কিন্তু অনেক, সেই ভারে এখন সে নিজেকে পিষে ফেলা শুরু করেছে। এই যে ক্রস ফায়ারের ঘটনা দেখলেন, সেটা থেকে বুঝবেন যে এই ধরনের একটা পরিস্থিতি। তবে দেখেন এখানে আপনার ইট রেইজেস লটস অফ কোয়েশ্চেন। সত্যি কথা বলতে কি, আমাদের একটু গভীরভাবে চিন্তা করি। আজকে দেখেন আমরা মানবাধিকার নিয়ে ঠিকই কথা বলি, মানুষের অধিকার, এটা এমন একটা স্টেজে চলে গেছে যেখানে আমরা শুধু অধিকার নিয়েই কথা বলি, দায়িত্ব নিয়ে কিন্তু কথা আমরা বলি না। অধিকারের সাথে যে একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা কিন্তু আমাদের কোনো সময় মাথার মধ্যে আসে না। এই যে ক্রস ফায়ার ইজ আ নেসেসারি ইনগ্রেডিয়েন্ট, এটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেন্স আপনার সিস্টেমটা এমন হয়ে গেছে এখন যে আপনি এটা না করলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এটা না করলে পরে আপনি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলও করতে পারছেন না। আপনি আজকে একটা অপরাধ সংগঠিত হলো, সেই অপরাধের সঙ্গে যারা জড়িত সেই অপরাধীদেরকে শনাক্ত করে আপনি বিচারে নিয়ে গেলেন, কিন্তু এই অপরাধীদের হাত এত লম্বা যে একটা সাক্ষী এসে তাদের বিরুদ্ধে কোর্টে আদালতে কোনো সাক্ষ্য দিতে পারবে না, এবং দিলে পরে তারও খবর আছে। তো এই অবস্থাতে আপনি এই দানবকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? হ্যাঁ, কিন্তু ক্রসফায়ার তো কেবলমাত্র ওই এখন দানবদের ক্ষেত্রে যে ব্যবহৃত হচ্ছে, সাধারণভাবে ধারণা যে ক্রসফায়ার এখন নানা রকমের কারণে ব্যবহার করা হচ্ছে। এটা অ্যাবিউজ, যেমনটা তিনি মিশা খান নারায়ণগঞ্জের উদাহরণ টানলেন, সেখানেও অনেক রকমের ঘটনা ঘটেছে, যারা করেছে তাদের না, এটার তো এখন পুলিশ একটা হাতিয়ার হিসাবে নিয়ে নিয়েছে। এখন তারা ক্রসফায়ারটা এত অর্ডিনারি ভাবে ইউজ করছে যে এটা এটা নাই। কিন্তু এখন সাধারণ মানুষ তো একসময় কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করেছে, মানে অন্তত স্বস্তি পেয়েছে যে ঠিক আছে এদেরকে কেউ কিছু করতে পারছেন। ইনস্ট্যান্ট জাজমেন্ট, ইনস্ট্যান্ট একটা, এখন তো সেই জায়গায় আছে বলে মনে হয় না। এখন আপনি একজন সাধারণ অপরাধীকে নিয়েও ক্রসফায়ারের মধ্যে দিয়ে দিলে আপনার সেই ওই একই এক্সকিউজের মধ্যে দিয়ে তাদের কি করে। কাজে আমি ফিল করি যে এখানে দেখেন, আমি সব দিক থেকে মনে করি যে আমাদের সমাজে এখন যতগুলি সমস্যা আছে, এই প্রত্যেকটা সমস্যার সমাধান একমাত্র জাতীয়ভাবে রাজনীতিবিদরাই কিন্তু দিতে পারে, জাতীয়ভাবে। এবং সেটা করতে হলে পরে যে একটা জাতীয় ঐক্যমত আসার ব্যাপার, প্রত্যেকটা ইস্যুতে আমার মনে হয় দিস হ্যাজ বিকাম পার্টিনেন্ট যে দ্য হোল কান্ট্রি শুড স্ট্যান্ড ইউনাইটেড ইন ফেসিং সার্টেন প্রবলেমস, যেটা তারা সবাই ফেস করছে।
আমি যদি কন্ট্রোল করতে পারি, বিচার বিভাগকে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে সেখানে যদি আমি আমার মতো করে বিচার পেতে পারি, আমি কেন করব না? আমি যদি প্রশাসনে আমার নিজের লোক বসিয়ে আমার রাজনীতিটাকে আরো সুরক্ষা করতে পারি, ক্ষমতাটাকে আরো সলিড করতে পারি, আমি কেন করব না? কথা হচ্ছে এই সমস্ত যদি আপনি করতে দেন আমাকে, আমি কেন করব না? আপনার সেই অপোজিশনটা নাই এখন, যেটা এটাকে চ্যালেঞ্জ করে নিয়ে ইকুয়াল স্ট্রেংথে এটাকে কমব্যাট করবে। আর আপনি সেই স্ট্রেংথটা এমনভাবে এখন প্রয়োগ করছেন যে সেই কারণে ওই অপোজিশন আপনার কাছে স্ট্যান্ড করতে পারছে না। তা আমি তো কোনো সরকারই কিন্তু জনগণের অকল্যাণে কাজ করে না। আজকে গ্যাসের দাম বলেন কি, পেট্রোলের দাম বলেন কি, এটা বলেন ওটা বলেন, কোন সরকারি মানে সজ্ঞানে তারা জনগণের ক্ষতি হোক এমন কোন সিদ্ধান্ত নিয়ে শাসন পরিচালনা করতে চায় না। এটা যা প্রয়োজন সেটাই করতে হয়। কিন্তু তার এগেনস্টে আপনার যে প্রতিবাদটা, আপনার যে প্রতিরোধটা, সেটা হতে হবে কনস্ট্রাকটিভ, সেটা হতে হবে এমন কিছু যেটা নাকি জনগণকে আশ্বস্ত করতে পারবে যে না, এই সিদ্ধান্তটা সত্যিকার অর্থে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আপনার সেই ধরনের অপোজিশন কিন্তু উই ডোন্ট হ্যাভ ইন দ্য ফিল্ডস, যারা নাকি পুঙ্খানুপুঙ্খরূপে একটা সিদ্ধান্তকে জনগণের সামনে উপস্থাপিত করে বলতে পারে যে না, এই সিদ্ধান্তটার মধ্যে এই ভুল ওই ভুল। আজকে সেখানেই দ্য অপোজিশন ইজ ল্যাকিং, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই এই গভর্নমেন্ট অত্যন্ত সুন্দরভাবে তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে রেখেই দেশ পরিচালনা করছে। আমি আপনি হয়তো প্রতিবাদ করবো এইভাবেই যে এটা ঠিক হচ্ছে না, এটা হওয়া উচিত না, অমুক হওয়া উচিত না, বাট দেন হোয়াট, আই ডোন্ট কেয়ার। আপনি উচিত না করতে থাকেন, আমি কেয়ার করলাম না। এটা শেষ কথা। সেজন্যই তো আমাদের এখানে একটা স্ট্রং অপোজিশন বিল্ড আপ করা দরকার। সেই অপোজিশন বিল্ড আপ করার পথেও বাধা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে সেই অপোজিশনের মধ্যে একটা বড় অপোজিশন ছিল বিএনপি। বিএনপি তার রাজনৈতিক কতগুলি মারাত্মক ভুলের কারণে আজকে তারা একদম মার্জিনালাইজড হয়ে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশের ট্র্যাজেডি। এখানে দাঁড়াবার চেষ্টা করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আছে, বাসদ আছে, অন্যান্য বাম কিছু দল আছে, অন্যান্য ডাক্তার কামাল হোসেন সাহেবের দল আছে, অন্যান্য দল। মান্নার দল তো কিছু দূর এগিয়েছিল, তারপর তো তাকে ধরে রেখে দিচ্ছে, এখন পর্যন্ত তাকে ছাড়ে নেই বা জামিন দেয় নেই। তো এই অবস্থায় সেই ধরনের মুভমেন্ট যদি আজকে বিল্ড আপ হতে না পারে। বাট আপনি এই যে দল, রাজনৈতিক দলগুলোর নাম বললেন, উইথ ডিউ রেসপেক্ট, যে এই দলগুলোতে অনেক বড় বড় জাতীয়ভাবে পরিচিত নেতা আছেন, আপনারা কথা বলছেন, লিখছেন, মানুষ শুনছে, কিন্তু জনগণকে সংগঠিত করা, যে জায়গাটাতে আপনি যে বড় অপোজিশন বললেন বিএনপিও এটি চরমভাবে ব্যর্থ হচ্ছে, যে তাদের ভয়েস আছে মিডিয়াতে, কিন্তু তারা আসলে মানুষকে সংগঠিত করতে পারছে না। সরকার নিপীড়ন নির্যাতন যাই করুক না কেন, বা সরকার তাদের কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করলেও একটা সংগঠিত রাজনৈতিক শক্তি, তার যদি জনসম্পৃক্ততা, যেটি নাজমুল হক শুরুতেই বলেছেন, সেটি যদি থাকে, সে কিন্তু বারবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করে। সেই জায়গাটি কিন্তু আমরা কারো মধ্যেই দেখতে পাচ্ছি না। সেটা ঠিক, কারো মধ্যেই কেউ বলতে পারছেন না যে হ্যাঁ, আমি এরকম কোন হিসেব কি কোন রাজনৈতিক দল এখন দেখাতে পারবে যে হ্যাঁ, সারা দেশে আমার 1 লক্ষ সমর্থক বা সদস্য ছিল, আজকে 1 বছর পরে আমার এখানে 1.5 লক্ষ হয়েছে সমর্থক? বা আমি যদি এখন আমার মনে হয় প্রশাসকদের শুভবুদ্ধির উপরে আমাদের ডিপেন্ড করতে হবে। মঞ্জু ভাই, সত্যি কথা বলতে কি, এই কাজটা ভালো, এই কাজটা আমাকে করতে হবে। আমি প্রশাসক যত বড়ই ক্ষমতাবান হই না কেন, আমার মূল্যায়নটা হবে যে না, এই কাজটা করলে পরে জাতির জন্য ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে, আমি এই কাজটা করা থেকে বিরত থাকব। এই সেন্সটা, এই ফিলিংসটা এখন শাসক গোষ্ঠীর মধ্যে আসতে হবে। দে হ্যাভ এনজয়েড দ্য পাওয়ার করে এখন তারা এমন একটা পর্যায়ে গেছে যে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক শক্তি নাই, এবং তারা যা ইচ্ছা তাই করতে পারে। এখন আমাদের সমস্ত জাতির জন্য যেটা দরকার, সেটা হচ্ছে তাদের নিজেদের রিয়েলাইজেশন যে না, এই জিনিসটা করা ভালো। যেমন 5ই জানুয়ারিকে মাথায় রেখে তাদের এখন চিন্তা ভাবনা করা উচিত না, ঠিক আছে, জনগণ সকল ক্ষমতার মালিক, আজকে জনগণের ক্ষমতাটা জনগণের কাছে ফিরিয়ে দিই, এবং সেটার জন্য আমার নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য আমাকেই কাজ করতে হবে। আমি দিলাম সেই সিস্টেম, আমি সেই সিস্টেমে হারলাম। আমার নিজের শুভবুদ্ধিটা এটাই হতে হবে যে না, আমি সিস্টেমটা দিয়ে জনগণ একটা উপকার করলাম, এবং এই উপকারটাই হবে কিন্তু আমার কৃতিত্ব। এরকম ভাবে যদি আজকে নিজেদের মূল্যায়নটা শাসক যারা দেশ পরিচালনা করে তারা করতে পারে, তাহলে একটা স্বস্তি পাবেন আপনি।
তার বাইরে তাদেরকে আর কন্ট্রোল করা বার্ষিক নাজমুল ৫ জানুয়ারি নির্বাচনে আপনারা দুজনেই কথা বলছেন, কিন্তু আপনার মনে হয় যে এখনো সব রকমের নির্বাচনে সরকার তার প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে? আমি যদি বলি যে বিএনপি তো বেশ কিছুদিন ধরে সবগুলো প্রফেশনাল বডিতে সব জায়গায়, বিশেষ করে আইনজীবীদের মধ্যে তার একটা জয় জয়কার ভাব ছিল। সম্প্রতি বার কাউন্সিলের নির্বাচনে দেখা গেল তাদের ভরাডুবি হলো। আপনি তো একসময় মানে আইন অঙ্গনে ওই শক্তির নেতৃত্ব দিয়েছেন। এর কারণ কি মনে হয়? বা আমরা যদি ছোট ছোট নির্বাচনের দিকে তাকাই, আপনার অঞ্চলেই সম্ভবত আপনার এলাকায় উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, কেমন বোধ করছেন আপনি? না, সেটা ঠিকই যে এখন তো তাদের এই জোরটা তারা নিজেরাই ফিল করছে যে না, আমরা শক্তিশালী, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, যারা ক্ষমতায় আছেন যা ইচ্ছা তাই, হ্যাঁ, যারা ক্ষমতা আছেন তারা যা ইচ্ছা তাই করতে পারি, আমরা প্রয়োজন হলে পরে জোর করে এই সিটটা নিয়ে নেব, এই টাইপের একটা মন মানসিকতা কিন্তু কাজ করছে। সেই জন্যই বললাম যে শুভ বুদ্ধির উদয় হতে হবে। আমি তো সাথে সাথে এটাও দেখছি যে ছাত্রলীগ, যুবলীগ যারা কন্ট্রোলের বাইরে চলে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা ইচ্ছা যেন এই সরকার পোষণ করতেছে, এবং সেটার জন্য তারা হয়তো কিছু কিছু অ্যাকশন নিচ্ছে। ওবায়দুল কাদের সাহেব কি ল্যাঙ্গুয়েজে বলেছেন সেটার জন্য আমি বলি না, আমি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে এরাও যে তাদেরকেও যে ইসেতে দাঁড়াতে হচ্ছে, এটা তো ঠিক। এবং এই জিনিসটাই আমি ফিল করি যে যারা আজকে ক্ষমতায় থেকে এক্সেস করেছে, অনেক অ্যাবিউজ করেছে, বা যে কোনোভাবেই হোক এই পর্যায়ে এসেছে, যার ধরুন বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের রীতিমতো একটা কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের মধ্যে রেখে তারা দেশ পরিচালনা করছে, তাদেরই চিন্তা করতে হবে যে না, এটা কি ঠিক হচ্ছে? আমি যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছি, আমি যে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছি, আমি যে কর্ম কমিশনকে নিয়ন্ত্রণ করছি, এটা কি ঠিক হচ্ছে? জনগণকে এটা লাইক করছে? এই রিয়েলাইজেশনটা থেকে কিন্তু একটা ডিসিপ্লিন তার নিজের উপরে তাকে আনতে হবে। এবং সেটা তখনই আসে যখন অলরেডি উনি এটার এই ক্ষমতার চরম শিখরে যে একটা পর্যায়ে এসেছে, যখন তিনি মনে করবেন যে না, এখন আমার কিছু দেওয়া দরকার। আমি মনে করি সেই স্টেজ এখন আসে নাই বর্তমান সরকারের। কিন্তু এটার বাইরে কোনো অপোজিশন এখন আপনার কোনো কিছু করতে পারবে না, এটা আমার বদ্ধমূল ধারণা। আর ওই যে নির্বাচন বলেন, বার কাউন্সিল নির্বাচন বলেন, এটা বলেন ওটা বলেন, বাবারে ক্ষমতাধর এই সরকারের যদি কোনো রকম ভাবে কোনো একটা হিসাবে আমি কাজে আসতে পারি, ওয়াই নট? আজকে সবই কিন্তু ওইদিকে ঝুঁকতেছে। এইভাবেই তারা কিন্তু পুরো সমাজটাকে কক্ষিগত করার একটা বিরাট বড় সুযোগ নিজেরা নিচ্ছে, এবং বিএনপিকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া কিন্তু এরই মধ্যে নিহিত, আমি যেটা ফিল করি। তো যাই হোক, আই ডোন্ট নো দ্য আনসার অফ ইট। আমি এটা যেটা বললেন সেটা হচ্ছে যে সরকার এবং প্রশাসনের মধ্যে সদিচ্ছার উদয় হবে, হতে হবে। আর উনি মনে করেন যে সেটি না হলে কোনো উপায় নেই, সমস্যাটার সমাধান হবে, তাছাড়া উপায় নেই। আমি মনে করি যে সরকারের মধ্যে শুভ শক্তি একদম নাই, আমি সেটা মনে করি না, কিন্তু শুভবুদ্ধির উদয় আপনা আপনি হবে না, এটার জন্য আন্দোলন লাগবে, এবং এই আন্দোলনটা করতে হবে দেশের মানুষকে, দেশের সর্বস্তরের মানুষের, নট অনলি পলিটিক্যাল পার্টি। আমাদের এখানে মাস অর্গানাইজেশন আছে, ট্রেড ইউনিয়ন আছে, কৃষক সমিতি আছে, ছাত্র সংগঠন আছে। এই যে দেখেন সেদিন নারী নির্যাতন হলো, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিরাট আন্দোলন করলো। সে আন্দোলন কিন্তু তাদের কিছু সাকসেস আছে, যার ফলে একটা ব্যাপকভাবে আবার এদের ধরপাকড় শুরু হয়েছে, খোঁজ খবর শুরু হচ্ছে, একটা প্রেশার কিন্তু আছে। এই ধরনের ঘটনার রিপিটেশনও কিছুটা কমে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে এর আগে আমরা দেখেছি তোবা গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলন, কিছুদিন আগে একটা হয়ে গেল সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলন। এখানে মালিক এবং সরকার যা চেয়েছে তারা কিন্তু পারে নাই। এই আন্দোলনের ফলে, চাপের ফলে ঈদের মধ্যে পর্যন্ত তারা অবস্থান করেছে, প্রায় 15 দিনের মতো অবস্থান করেছে প্রেস ক্লাবের সামনে, এবং সেখানে বৃষ্টি বাদলে ভিজে, এবং তারপর তারা কিছু হলেও দাবি কিন্তু আদায় করতে পেরেছে। কাজেই এই আন্দোলনগুলি কিন্তু খুব মূল্য আছে। আপনার আইয়ুব খানের সময় যখন আমরা দেখেছিলাম, একটা সময় আইয়ুব খান 58-এ মার্শাল লর সময় আসলো যখন ক্ষমতায়, তখন কিন্তু রাজনীতিবিদদের সম্পর্কে দুর্নাম রটে গেছে অলরেডি, এবং আইয়ুব খানকে কিছু ওয়েলকামও করেছে মানুষ। কিন্তু আইয়ুব খান যে নির্যাতন চালালো, অত্যাচার চালালো, তার বিরুদ্ধে কিন্তু সেই রেলের শ্রমিক থেকে আরম্ভ করে পোস্টাল শ্রমিকরা, বিভিন্ন শ্রমিকরা কিন্তু ধাপে ধাপে আন্দোলন গড়ে তুললো, এবং সে আন্দোলন আস্তে আস্তে শক্তিশালী হয়ে পরবর্তীকালে 1969-এর গণঅভ্যুত্থান আমরা দেখলাম। 6 দফা আন্দোলন আমরা দেখেছি একটা সময়, 6 দফা আন্দোলন কিন্তু একটা সময় পড়ে গিয়েছিল। পরবর্তীকালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ করে 6 দফা সহ যে 11 দফা করে
সেটার ভিত্তিতে যে আন্দোলন হলো সেই আন্দোলন কিন্তু আইয়ুব খান সেখানে ধরেন প্রতিপক্ষের আমাদের এখানেও কিন্তু এই ধরনের আন্দোলন বন্ধ নাই। প্রতিদিন কিন্তু ছোট খাটো অনেক ঘটনা, সেগুলি আমরা পত্রিকায় নিউজ দিই না। আমরা পত্রিকার মধ্যে এখানে একটা টু পার্টি সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, এবং এখানে যেন একটা মাত্র বিএনপি এবং আওয়ামী লীগে আছে, অন্যান্য পার্টি, অন্যান্য মাস অর্গানাইজেশন, অন্যান্য যে পিপল স্ট্রাগল ডেভেলপ হচ্ছে, অন্যান্য যারা তারাও তাদের অধিকাংশই তো হয় আওয়ামী লীগ অথবা বিএনপি লেজুর ধরে আছে। তাছাড়াও আছে, সেটার নিউজ নাই। সেটার দেখবেন আপনি তাদের জমায়েত ভালো হচ্ছে, সমাবেশ ভালো হচ্ছে, বিরাট মিছিল হচ্ছে, সেটার নিউজ আপনি ঠিক মতো দেখবেন না, সেগুলি কভারেজ দেওয়া হবে না। একটা ছোট্ট ঘটনা, একজন মন্ত্রী আরেকজন মন্ত্রী সম্পর্কে কি বললো সেটা নিয়ে বিরাট বিরাট নিউজ করা হচ্ছে, কলাম করা হচ্ছে। কিন্তু এই যে পিপল স্ট্রাগল, প্রতিদিন মাঠে ঘাটে বন্দরে গ্রামে গঞ্জে মানুষ কিন্তু লড়াই করছে, লড়াই ছাড়া কিন্তু মানুষ নেই। আমি তো দেখছি, আমরা তো সময় পাই না, সব সময় এই জায়গা থেকে ওই জায়গা থেকে খবর আসছে, যোগাযোগ করছে, একটা সংগ্রাম হচ্ছে, এই করছে। কালকেই শুনলাম যে আমাদের গ্রামের ওখানে মুরাদাবাদের ওখানে সেখানে একটা সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন দাবি নিয়ে মিছিল হচ্ছে। কৃষকদের দাবি, এই পাটের দাবি, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না সেটার দাবি, দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে আন্দোলন। আমাদের আজকে একটা ব্যাংকের সামনে কমিউনিস্ট পার্টির উদ্যোগে, বাসুদের উদ্যোগে ব্যাংকে যে লুটপাট গুলি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এই দুঃশাসন, এটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তো ব্যাংকের এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধেও কিন্তু সরকার প্রথম থেকে ব্যবস্থা নিতে পারেনি, নেয় নাই। এটার বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন লেগেছে। এখানে জনগণ বলেছে, আমাদের সিভিল সোসাইটি বলেছে, আমরা বলেছি, পলিটিক্যাল পার্টিগুলি কিছু বলেছে, যার ফলে সেটার একটা চাপ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং আমরা দেখেছি কিছু কিছু ব্যাংকে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন আন্দোলন গড়ে উঠছে। আমার কথা হচ্ছে এই যে সরকারের মধ্যে শুভবুদ্ধির উদয় হতে পারে, উদয় আপনা আপনি হবে না। এটার জন্য সেই আন্দোলনটাও গড়ে তুলতে হবে, এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে একটা পর্যায়ে হয়তো সরকারের মধ্যে শুভবুদ্ধি উদয় হবে। সরকারের মধ্যে শুভবুদ্ধি উদয় না হলে সরকার পড়ে যাবে, সরকার থাকতে পারবে না। কত সরকার আসলো গেল আমরা দেখলাম, তো অনেক পাওয়ারফুল সরকার সারা জীবনের জন্য দেশের প্রেসিডেন্ট হয়ে বসে গেছে, এরকমও তো দেখেছি বিভিন্ন দেশে। কিন্তু তারা তো থাকতে পারেনি, কোনো ডিক্টেটর থাকতে পারেনি। আমাদের এখানেও থাকতে পারবে না। আমাদের এখানে একটা জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে, এবং এখানে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে হবে, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে অনেকেই মনে করছেন বা এগুলো এক ধরনের রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক কর্মীদের বক্তব্য। সরকারের ভাষ্য হচ্ছে সরকার তো জনগণকে তুষ্ট করবার, খুশি করবার বা জনগণের প্রয়োজন মেটাবার চেষ্টা তারা নানাভাবে করছেন। সারা দেশ জুড়ে তারা বলছেন যে শনৈ শনৈ গতিতে উন্নয়ন হচ্ছে, নানান ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। বেশ নাজমুল সাবেক যোগাযোগ মন্ত্রী আছেন, তিনি আর ভালো বলতে আপনি ঢাকা শহরে এখন তো উন্নয়নের কারণে চলাফেরা করাই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। সেই তো উন্নয়ন, তো সেটি জরুরি। উন্নয়নের মানুষের মধ্যে বৈষম্য, ধনবৈষম্য কি পরিমাণ বেড়েছে সেটা আমাদের ভাবতে হবে। আমরা আচ্ছা, আমাদের সাধারণ মানুষের কি অবস্থা সেটার প্রমাণ তো হচ্ছে এই যে ভাসমান মানুষ যারা প্রবাসে যাওয়ার জন্য বেপারা হয়ে গেছে। আমাদের এখানে সরকার, একসময় আওয়ামী লীগ সরকার, তারা বলেছিল যে প্রত্যেকটা পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মসংস্থানের সমস্যাটা কোন পর্যায়ে চলে গেছে? ওরা যারা এই নৌকা করে বিদেশে যাওয়ার চেষ্টা করেছে, তারা কি জানতো না যে এটার মধ্যে ঝুঁকি আছে কি? তারা তো তাদের এলাকা থেকে এরকম লোক গেছে, তারা ফিরে আসে নাই, সেই ঘটনাও জানে। জানার পরেও কিন্তু ডেসপারেট হয়ে চাকরির জন্য গেছে। কাজে আমাদের এখানে দারিদ্র্যের সংকট, আমাদের দেশে বেকারত্বের সংকট যে ভয়াবহ, সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। এবং সেই সংকটটা থাকার ফলেই কিন্তু এখানকার মানুষের বিক্ষোভ হবে, এবং সেই বিক্ষোভের নানানভাবে প্রকাশ ঘটবে আমাদের দেশে, এবং ঘটছে। সেটা আমরা দেখি না, আমরা সেটা শুনতে অভ্যস্ত না। আমরা সকালবেলা উঠেই একটা দেখি যে একটা ইস্যুতে আওয়ামী লীগ কি বললো, আর আপনি যে সমস্ত বিক্ষোভের কথা বললেন বা অতীতে যেগুলি বললেন, যেমন সেখানে প্রতিপক্ষ তো অন্য ছিল। আমাদের দেশি প্রতিপক্ষ খুব কমই ছিল। আমাদের এখানকার বর্তমানে যে আপনার বিরোধিতা কিংবা এই যেটা আন্দোলনের মাধ্যমে পাওয়াটা, আপনি ইনফ্যাক্ট আপনার নিজের জনগোষ্ঠীর মধ্যেই এই জিনিসটা আনার চেষ্টা করতেছেন। অর্থাৎ যারা এখন আন্দোলন করবে, তারা ইনফ্যাক্ট দে উইল বি ফেসিং, তাদেরই আরেকটা গোষ্ঠীকে তারা ফেস করছে। তারা কোনো বিদেশি
শক্তির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হওয়ার কোনো স্কোপ নাই। এখন আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সমর্থন নাই, তাদের কোনো জনশক্তি নাই, তাদের কোনো নেতাকর্মী নাই, তাহলে আন্দোলনের রূপ একরকম হবে। আর যদি আপনি মনে করেন না, এটা তো সহজে ছেড়ে দেওয়ার মতো একটা পার্টি না, আমরা এটা করলে পরে এরাও একটা প্রতিপক্ষ হিসেবে পাল্টা আঘাত করবে, তাহলে সেখানে আন্দোলন আপনি উঠবে না। কাজে সেজন্য আমি শুভবুদ্ধিটাকে ওইখানে আনতে চাই যে আজকে যারা শাসন করছে তাদের মাইন্ডের মধ্যে এটাই থাকতে হবে যে আমরা শাসন করব, সুশাসন করব, আমরা আমাদের জনগণের আস্থাটা নেব বাই গিভিং আ গুড গভর্নেন্স, বাই গিভিং আ গুড পলিটিক্স। আমি তারই চিরস্থায়ী হিসেবে আমার নিজের একটা পথ করে নেওয়ার চেষ্টা করতে পারবো। আমি এইভাবে ইনডেফিনেটলি জোর করে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে আমার সীমাবদ্ধতা অত্যন্ত কম থাকবে এবং আমি কোনো না কোনো দিন পড়ে যাব। এইটাই হচ্ছে রিয়েলাইজেশন। এবং অনেকে বলে না যে আমাকে একটা সেফ এক্সিট দরকার। আজকাল আপনি এই ধরনের সেফ এক্সিট করতে যেও আপনার সিস্টেম দিতে হবে। এই যে বলেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, দেখ না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5ই জানুয়ারির নির্বাচনের পরে এখন তার মাইন্ডের মধ্যে এটাই আসুক যে আমি ইতিহাসে আই ওয়ান্ট টু গো ডাউন ইন দ্য হিস্ট্রি অ্যাজ এ পার্সন যিনি কি দেশে একটা সুন্দর সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করে ইতিহাসের পাতায় আমি স্বর্ণাজ্জ্বলে আমার নাম লেখা থাকবে, আমি এটা করব। এবং সেই হিসেবে উনি একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিলেন এবং এটার মাধ্যমে হয়তো দেখা গেল উনি নির্বাচন করলেন, নিজেই হেরে গেলেন। হেরে যে এক্সিটটা, সেই এক্সিটটা অনেক সুখকর দেন ওইভাবে টেনে হিচড়ে নামানোর থেকে। আমার এটাকে আমি শুভবুদ্দির অবশ্যই এটা দেশের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো এবং প্রত্যেক দলের জন্য ভালো। আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি তো অনেকদিন ধরে জাতীয় ঐক্য, কখনো কখনো দুই নেত্রীর ঐক্যের কথা বলছেন, আবার একটা বিকল্প রাজনৈতিক শক্তি বা এখন একটা জোট তৈরি করেছেন, এটি রাজনৈতিক দল করেছেন, নানা রকমের চেষ্টা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চলছেন। তো আপনার অভিজ্ঞতা কি বলে যে কেন আসলে বিকল্প কিছু, মানে আওয়ামী লীগ কিংবা বিএনপির বাইরে কিছু দাঁড়াতে পারছে না? দাঁড়াতে পারছে না মিডিয়ার জন্য। এক নম্বর, মিডিয়া, মানে আপনি প্রধানত মিডিয়াকে দায়ী করছেন? প্রধানত মিডিয়াকে। আওয়ামী লীগ বিএনপি ছাড়া মিডিয়া আর কিছু বোঝে না, যেটা কিছুক্ষণ আগে মন্ত্রী বলতেছিলেন যে তারা হয়তো বিরাট বড় বড় মিছিল নিয়ে রাস্তায় যাবে, এটা তাদের কাছে ইম্পর্টেন্ট না। ওখানে কোনো একটা আওয়ামী লীগের নেতা আছে কিনা বা একটা বিএনপি নেতা আছে কিনা, তাহলে মিডিয়া উইল বি অ্যাট্রাক্টেড। আজকে যদি আপনি সেদিকের মূল্যায়ন করতে যান, আমার জাতীয় জোটের মধ্যে তো 29টা দল আছে। 20 দলের মধ্যে যে সমস্ত দলগুলি আছে গুণগত বৈশিষ্ট্যের দিক থেকে তারা কিন্তু কোনো অংশে কম না। ওনাদের আপনি যদি আজকে তাদের একটা 20 দলীয় শীর্ষ নেতাদের আপনি টেলিভিশনে ফোকাস করে এত বেশি দেখাতে পারেন, আমার 29x2 এই 56টা নেতা তো আমার কয়েক মিনিটের মধ্যে তারা জড়ো হতে পারে। তাদের মিটিং আপনি কেন দেখাবেন? সেখানে বেগম জিয়া আছেন। এই যে এটাই বললাম আমি, যে ওটা বিএনপির, এটা আওয়ামী লীগের, আর আমরা বিএনএ এখন পর্যন্ত আমাদেরকে চিনে না কেউ, কাজে সেখানে টেলিভিশন যাওয়ার দরকার নেই। এই যে মিডিয়ার থেকে যে সাপোর্টটা, এইসব আফটার অল এই সেম পলিটিক্যাল পার্টি। বাট মিডিয়াই সাপোর্ট দিয়ে কি করবে? ধরেন আমি কথার কথা বলি যে মিডিয়া তো অনেককে অনেক রকম সাপোর্ট দিয়েছে, এক্সপোজার দিয়েছে বিভিন্ন সময়, ব্যক্তিকে, দল হয়তো তত গুরুত্বপূর্ণ না। তাদের কেউ কেউ আমরা দেখেছি পরে সরকারে যুক্ত হয়েছেন অ্যালায়েন্সের কারণে, মন্ত্রী হয়েছেন বা এমপি হয়েছেন। বাট তাদের এই মন্ত্রী এমপি হওয়ার আগের যে নীতি নৈতিকতা অবস্থান একেবারেই পাল্টে গেছেন। তো সেখানে মিডিয়ার তো একটা এক ধরনের আত্মগ্লানিও তখন কাজ করে যে আমি কাকে প্রমোট করলাম বা কাকে জায়গা করে দিলাম, শেষ পর্যন্ত কি হলেন? সেটা সাইড ঠিকই আছে, যেমন এখন তো আপনার মানে অনেক নজির এখানে আনা যাবে, হয়তো আমি আমার আনাটা শোভন হবে না, বাট দ্যাট ইজ দ্য পার্ট অফ আওয়ার পলিটিক্স। এটা আমাদের পলিটিক্সের পার্ট। ওইভাবেই আমাদের ইন্ডিভিজুয়াল নেতারা তাদের নিজেদের প্রজেকশন নিয়ে তাদের মতো করে সুযোগ করে নিয়েছেন। এই সুযোগ সন্ধানী নেতাদের তো সংখ্যা কম না, এবং এটা অনেক আগে থেকে হয়ে আসতেছে, এটা হবে। দ্বিতীয় আর কোনটি কারণ মনে করেন? প্রথম আপনি মিডিয়াকে দায়ী করেছেন, দ্বিতীয় বা তৃতীয় যদি থাকে? না দেখেন, এখন সত্যি কথা বলতে কি দাঁড়াতে দিচ্ছে না, এটা ঠিক। আজকে একটা ইস্যু নিয়ে আপনি দাঁড়াবেন, যদি দেখা যায় যে এটার অ্যালাউ করলে পরে হয়তো ভবিষ্যতে কিছুটা প্রবলেম হতে পারে, আপনাকে সেটা কোনো অবস্থায় অ্যালাউ করতে দেবে না। এই যে সাধারণ যে রাজনৈতিক কর্মকাণ্ড, একটা মিটিং করা,
একটা সাংগঠনিক মিটিংয়ে নিজেদের দল নিয়ে আলোচনা করা, সমালোচনা করা। আমি তো কোনো সময় দেখি নাই যে এই ধরনের একটা মিটিং করতে প্রশাসনের পারমিশন নিতে হবে। এখন থানার পারমিশন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। গ্রামে গঞ্জে একটা ছোট্টখাটো মিটিং করতে হলে থানা পারমিশন লাগবে। ওয়াই? এ তো গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী একটা। আমার মনে হয় না যে এত কিছু জানেন, টপ লেভেলে এনারা এত কিছু জানেন বলে আমার মনে হয় না। এটা অনেক সময় সেই ব্যুরোক্রেসির অতিমাত্রার উৎসাহ হতে পারে, যে তারা কোনো অবস্থাতেই একটা দলকে দাঁড়াতে না দিয়ে উপরে কিছুটা কৃতিত্ব নেওয়ার জন্য এটা করতে পারেন। কিন্তু দিস ইজ ডেফিনেটলি নট আ গুড সিস্টেম ফর ডেমোক্রেসি। আমি তো মনে করি না যে আমাদের মধ্যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এই কথাটা আমি মনে করতেই পারি না। আর পার্টিকুলারলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তিনি যদি আজকে গণতন্ত্রের এই মানসকন্যা নামটা নিয়ে থাকেন, ওনাকে তো অনেক কিছুই আজকাল দেখতে হবে, যে গণতন্ত্র কোথায় আজকে মার খাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলি চিহ্নিত করে তাকে সেই সমস্ত জায়গায় অবশ্যই শুভবুদ্ধির পরিচয় দিতে হবে। মিস্টার খান, আপনারাও তো অনেকদিন ধরে চেষ্টা করছেন আওয়ামী লীগের, বিএনপির বাইরে গিয়ে, কিন্তু সেই অর্থে কি তেমন কিছু করতে পারা যাচ্ছে না? না গেলে কেন সেটা যাচ্ছে একটা না? সময় লাগছে, হয়তো আমাদেরও কিছু ভুল থাকতে পারে, কিন্তু আমরা যেটা চেষ্টা করছি যে কমিউনিস্ট পার্টি, আমাদের বামপন্থী যারা শক্তি আছে, সমস্ত শক্তিগুলিকে আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে চাই। বামপন্থীর সাথে উদারনৈতিক গণতান্ত্রিক বা বুর্জোয়া দলগুলি, তাদেরকে নিয়েও আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই। সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, সিপিবি এবং বাসদ, আমরা কয়েকটা দাবির ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি। আমরা বাম মোর্চার কাছেও আমরা বলেছি যে তারা আসার জন্য, অন্যান্য বামপন্থী যারা আছে মোর্চার বাইরেও, তাদেরকেও আমরা বলেছি, কিন্তু সেখান থেকে আমরা সাড়া পাইনি। একবার আমরা 12 দফার ভিত্তিতে একবার একত্র হয়েছিলাম, কিন্তু 12 দফার ভিত্তিতে একত্র হয়ে যাওয়ার পর কিছুদিন পরে সেটা আবার ভেঙে যায়। আমরা বারবার বলছি যে আমাদের মধ্যে অনেক মতভেদ আছে, কিন্তু আমরা একই ইস্যুগুলি নিয়ে, আমরা যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে, IMF এর ব্যাপারে, তারপর গ্যাস বিদ্যুতের ব্যাপারে, পানির ব্যাপারে, সাম্রাজ্যবাদী যে ঘাঁটি করার চেষ্টা, বিভিন্ন চুক্তি করার চেষ্টা, সেটার ব্যাপারে, গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু ডেমনস্ট্রেশন করছি। কিন্তু আমরা যদি সব একত্রভাবে ডেমনস্ট্রেশন করি, একত্রভাবে করলে পরে সেটা বিএনপি আওয়ামী লীগের চাইতে কিন্তু খারাপ হবে না, কিন্তু সেটা আমরা হতে পারছি না। আমাদের এখানে এত বেশি তাত্ত্বিক বিতর্ক। আমি বলেছি যে তাত্ত্বিক বিতর্কটা রাখেন, এখন আমরা ইস্যু ভিত্তিক আমরা একটা ইউনাইটেড মুভমেন্ট আমরা বিল্ড আপ করি, এবং সেটার পাশাপাশি আমাদের এখানে যারা উদারনৈতিক অন্যান্য গণতান্ত্রিক শক্তি আছে তাদেরকেও আমরা ঐক্যবদ্ধ করি। ঐক্যবদ্ধ করে একসাথে মিলে আমরা যুগপথভাবে বা কোনো সময় একসাথে আমরা প্যারালালি আমরা মুভমেন্টটা দাঁড় করাই। সেটা আমরা করতে পারছি না, কিন্তু এই আন্দোলন এগুচ্ছে না এমন নয়। আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আমরা জমায়েত আস্তে আস্তে বাড়ছে, শক্তিটা আমাদের সঞ্চয় হচ্ছে, কিন্তু গতিটা খুব ধীর। সেটা হচ্ছে একটা সমস্যা আর কি। সেটা হয়তো আমাদের নিজেদেরও ত্রুটি আছে। আমরাও এখন, একটা সময় ছিল যখন জীবন বাজি রেখে মানুষ লড়াইয়ে নামতো, আইয়ুব খানের সময়, ইয়াহিয়ার সময়, স্বাধীন বাংলাদেশই হয়েছে। এখন স্বাধীন বাংলাদেশে মধ্যবিত্তের নানান রকম সুযোগ সুবিধা এসে গেছে আর কি। আপনার সে মোবাইলের যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন নানান রকম সুযোগ সুবিধা, চাকরি, নানান রকম এসে গেছে। এখন এটার ফলে হচ্ছে অপরচুনিটি কস্টটা, রেহমান সোবহানের ভাষায় অপরচুনিটি কস্টটা অনেক বেশি। অর্থাৎ আমি যদি একটা হোল টাইমার হই, তাহলে আমি হোল টাইমার হলে বা পার্টির কাজের মধ্যে আমি মনোনিবেশ করি, তাহলে আমাকে একটা চাকরির সুযোগ ছাড়তে হবে। সেই চাকরিটা আগে হয়তো সেই চাকরিটা ছিল বেতন 5,000 টাকা, 6,000 টাকা, এখন সেই চাকরি বেতন হয়ে গেছে 60,000 টাকা। এখন একটা সাংবাদিকতা করতে গেলে আমাদের পার্টির, যেমন একটা আমাদের সাপ্তাহিক আছে একতা, এটা প্রায় 40 বছর হয়ে গেল, অনেক বছর ধরে আমাদের সেই পত্রিকা চলছে। সেই পত্রিকায় আমরা একজন সাংবাদিক নিচ্ছি, সে দক্ষ হচ্ছে, অভিজ্ঞ হচ্ছে। আপনাদের সেই পত্রিকার সম্পাদক এখন দেশের একটি শীর্ষ সম্পাদক, একটা না, একাধিক। বিবিসিতে, ভয়েস অফ আমেরিকা, তারপর আপনার বিভিন্ন পত্রিকা, প্রথম আলোতে আসিত আমাদের মতিউর রহমান, এরা সব কিন্তু আমাদের একতা থেকে গেছে। কিন্তু মানে আমরা তো তাদেরকে টাকা দিতে পারি না, এবং এখানে যে কাজ করাটা অপরচুনিটি কস্টটা অনেক হাই।
সেটা একটা বড় কারণ হয়ে গেছে। মধ্যবিত্তের যে অর্থনৈতিক লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছেন, মধ্যবিত্তের অর্থনৈতিক যে সংকট, সেই অর্থনৈতিক সংকটের কারণে এই জায়গাটায় আমাদের একটা সমস্যা হচ্ছে। কিন্তু সেটা আমরা কিছুটা ঘাটতি পূরণ করে দিচ্ছি যে শ্রমিকদের মধ্যে থেকে এখন আমাদের এই যে মিড র্যাঙ্কিং অনেক কর্মী আসছে শ্রমিকদের মধ্যে থেকে, কারখানার শ্রমিক বা ক্ষেত মজুর, এদের মধ্যে থেকে আসছে মিড র্যাঙ্কিং, যারা চাকরিও করে এবং কিছু টাইম পার্টির জন্য, রাজনীতির জন্য দেয়, আন্দোলনের জন্য দেয়, বা তাদের গার্মেন্টসের বা অন্যান্য ট্রেড ইউনিয়নের যে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে। সেই দিক দিয়ে আমাদের একটা সংকট এখন আছে আর কি। সেই সংকট আর একটা ওভারঅল সংকট তো আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সমাজতন্ত্রটা একটা সময় ছিল একটা ফ্যাশন আর কি। এখন এটা সমাজতন্ত্রটা খুব মানে সমালোচিত একটা কথা, যে এটা তো একটা ব্যর্থ হয়ে গেছে, হয়ে গেছে। এখন আবার ল্যাটিন আমেরিকাতে একটা নতুন জাগরণ শুরু হয়েছে, সেটার ফলে আবার একটা নিউ জেনারেশন উৎসাহিত হচ্ছে, আসছে, এগিয়ে আসছে, কাজ করছে। কিন্তু যেই চাকরির বয়স হয়ে যাচ্ছে তখনই কিন্তু তার কাছে চাকরির হাতছানি। যারা আমাদের পার্টির সঙ্গে কাজ করছে এরা তো সব ইন্টারনেট ইত্যাদিতেও এক্সপার্ট, এবং সঙ্গে সঙ্গে চাকরির অফার পেয়ে যাচ্ছে, এবং ভালো চাকরির অফার পেয়ে যাচ্ছে। সংসারের ব্যাপার, দায়িত্ব আসছে। বাশার নাজমুল হুদা, শেষের দিকে আমরা বা কনক্লুড করবেন আপনি আপনার মতো করে? না, আমি মনে করি 2 মিনিট সময় আপনার জন্য। আসলে আমাদের দেশের যে এত প্রবলেম, এই প্রবলেমগুলো আমি সবসময় একটা কথা সবসময় বলে আসছি, যে একটা ন্যাশনাল কনভেনশন অফ অল দি পলিটিক্যাল পার্টিস হওয়া দরকার। এবং এই দেশের বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে আজকে কি কি সমস্যা, আপনি সেই কনভেনশনে তো সমস্যা তো অগুন্তি সমস্যা আছে, যে আপনি কি চিন্তা করেছেন, কি কি বিষয় নিয়ে আসলে আমি মনে করি সবচেয়ে বড় যে নেসেসিটিটা, সেটা হচ্ছে আপনার কনস্টিটিউশন অত্যন্ত ক্লিয়ারলি বলে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, কিন্তু বাস্তবে হচ্ছে জনগণ সকল অক্ষমতার মালিক, এবং ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে স্বৈরাচারী সরকারের হাতে। আজকে এই জনগণের ক্ষমতাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনকার। এবং সেটা করতে হলে আপনার এদেশে এমন একটা নির্বাচন ব্যবস্থা আপনাকে আনতে হবে, যে নির্বাচন ব্যবস্থায় জনগণের ইচ্ছার প্রতিফলনে আসলে সংসদ নির্বাচিত হবে, এবং নির্বাচনের রায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে, এবং যে সরকার তার ফলশ্রুতিতে আসবে সেটা হবে জনগণের সরকার। এবং এই জনগণের সরকার, এই যে উপলব্ধিটা, যেটা আমি ভোট না পেয়ে আমি সংসদে যেতে পারবো না, আমি জনগণের ভোট ছাড়া আমি ক্ষমতায় যেতে পারবো না, এই যে উপলব্ধিটা, এই উপলব্ধিটাই কিন্তু আমাকে দায়িত্ববোধে নিয়ে যাবে, জবাবদিহিতায় নিয়ে যাবে। আমার তখন চিন্তা করতে হবে যে না, জনগণকেই আমার সেবা করতে হবে, এবং জনগণের অনুকূলেই আমার কাজ করতে হবে। জনগণ পরিপন্থী কোনো কর্মকাণ্ডে আমি নিয়োজিত থাকলে আমার ভবিষ্যতে সরকারও যাওয়া চলবে না, ক্ষমতাও যাওয়া চলবে না। এই যে জবাবদিহিতামূলক একটা সরকার আনা, সেটার জন্য যে একটা নির্বাচন ব্যবস্থা, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ব্যবস্থা, সেটা নিশ্চয়তা প্রদান করাটাই হবে এখনকার সবচেয়ে বড় সময়ের দাবি। এবং এটা আমার মনে হয় অলরেডি আমাদের সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই কিন্তু এখন এটাই চাচ্ছে, যে না, আসলেও জনগণের ইচ্ছার প্রতিফলনে যাতে নির্বাচন হতে পারে, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে, সেটার জন্য এই সরকারকেই একটা বিরাট বড় ইনিশিয়েটিভ নিতে হবে। এবং তাকেই হয়তো ডাকতে হতে পারে যে আসেন, দেশের সমস্ত রাজনীতিবিদরা আপনারা বসে আসেন, ডিসাইড করি আমরা যে আমাদের কোন নির্বাচন ব্যবস্থাটা আমাদেরকে সত্যিকার অর্থে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে। মিস্টার মনজুরুল হাসান খান, এখন দেশ যেভাবে চলছে এইভাবে চলতে পারে না। এই অবস্থাটার অবশ্যই একটা পরিবর্তন হওয়া দরকার, এবং সেটা একটা সুস্থভাবে হওয়া দরকার। কোন রকম মানে চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, এখন নানান রকম ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা কোনো পরিবর্তন চাই না। তাতে দেশের এবং মানুষের কোনো মঙ্গল হবে না। কাজেই সেইটা করতে হলে পরে একদিকে আমাদের একটা জাতীয়ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে, রাজনৈতিক দলগুলি, এখানে অন্যান্য যে সিভিল সোসাইটির সদস্যরা আছে, আমাদের এখানে যে মানে জনগণ আছে, আমাদের এখানকার ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, নারী সংগঠন, যুবক সংগঠন, ছাত্র সংগঠন, তাদের প্রত্যেকের ভূমিকা থাকবে
যে বিভিন্ন আন্দোলন তারা গড়ে তুলবে, এবং এই আন্দোলন হবে কিছুটা হবে স্থানীয়, লোকাল এবং পার্সিয়াল মুভমেন্ট এবং ন্যাশনাল মুভমেন্ট, এই দুইটার কম্বিনেশনে একটা আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হবে। এবং আন্দোলনের পরিস্থিতির ধাক্কা সরকারের মধ্যেও লাগবে এবং সরকারের মধ্যে তখন পরিবর্তন আসতে বাধ্য। এবং আমি মনে করি যে এই আন্দোলনগুলি অবশ্যই সফল হবে। আমরা যেমন বামপন্থীদের আন্দোলনও সফল হয়েছে, তেল গ্যাসের আন্দোলন আমরা যে সফল হইনি তা নয়, আমরা কিন্তু ফুলবাড়িয়াতে আমরা ওপেন পিট পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে দিই এবং সরকার সম্প্রতি বলেছে যে ওপেন পিটের মাধ্যমে তারা যাবে না। বিদ্যুতের ব্যাপারে আমাদের সাফল্য আছে, চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার চেষ্টা করেছিল 99 বছরের জন্য, আমরা সেটা করতে দিই নাই। আমরা কানসার্টে সফল হয়েছি, আমরা শনির আখড়ায় সফল হয়েছি, আমরা কাদের মোল্লার ফাঁসি দেওয়া হয়নি তাকে, এবং সেটার পেছনে অনেক রাজনৈতিক নানান ঘটনা ছিল পেছনে নেপথ্যে, সেটা আমাদের জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সে আন্দোলনে আমরা সফল হয়েছি, গণজাগরণ হয়েছে এবং আন্দোলনে আমরা সফল হয়েছি। কাজেই জনগণের উপরে আমাদের আস্থা রাখতে হবে, যতই আজকে পরিস্থিতি খারাপ হোক না কেন সেই জনগণের আন্দোলন অবশ্যই গড়ে উঠবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান রীতিমতো আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার নাজমুল হুদা এবং মিস্টার মঞ্জুল হাসান খান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, দুজন রাজনৈতিক নেতা কথা বলছিলেন এবং এমন দুটো রাজনৈতিক শক্তি বা দলকে বা জোটকে প্রতিনিধিত্ব করছেন যারা বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুটো রাজনৈতিক দল বা শক্তির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বন্ধনে এখন পর্যন্ত আবদ্ধ নন। মানে এই দুই শক্তির বাইরে তারা, পলের বাইরে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং সে কারণেই তারা কিছু কথা নির্মোহভাবে বলবার চেষ্টা করেছেন। ব্যারিস্টার নাজমুল হুদা আলোচনাটা শুরুই করেছিলেন এমনভাবে যে দেশে আসলে এখন কোনো রাজনীতি নেই এবং রাজনৈতিক শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো, রাজনীতিবিদরা এখন অনেকটাই জনবিচ্ছিন্ন, তারা জনসম্পৃক্ততা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন এবং দুজনের ইঙ্গিত সকল প্রধান প্রধান রাজনৈতিক শক্তির দিকে, বিশেষ করে এবং স্বাভাবিকভাবেই যারা ক্ষমতায় থাকেন তাদের সমালোচনাটা আসবে বেশি। এবং সেই সমালোচনা করতে গিয়ে মিস্টার মঞ্জুল হাসান খান রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করতে গিয়ে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের কথা ধার করে যে শক্তির ভার নিজের অগোচরে নিজেকে পিষে ফেলে, সতর্ক করে দিয়েছেন তিনি ক্ষমতাসীনদের। এবং এই সতর্ক করতে গিয়ে আমরা সবাই স্মরণ করতে পারি যে শক্তির অপব্যবহার করলে কি হয়, সেটি বোধহয় এখন ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে। এবং সমাধানের পথ কি, সমাধানের পথ বলতে গিয়ে ব্যারিস্টার নাজমুল হুদা মনে করেন যে সরকারের মধ্যে নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, শক্তি রয়েছেন, সেই শক্তিগুলোর শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। সরকারের মধ্যে তিনি শুভবুদ্ধি প্রত্যাশা করছেন। মিস্টার খানও একই মত পোষণ করেন, যদিও তিনি মনে করেন এই শক্তির তৈরি হওয়া, মানে শুভ শক্তির মনোভাব তৈরি হওয়া এবং সেটি বাস্তবে পরিণত করবার জন্য ওই শক্তির উপর একটা চাপ প্রয়োগ করতে হবে এবং সেই চাপটা জনগণের মধ্য থেকে হতে হবে, নাগরিক সমাজের মধ্য থেকে হতে হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে হতে হবে। কিন্তু দুজনই আবার এক জায়গায় অভিযোগ করেছেন, গণমাধ্যমকে দায়ী করেছেন যে আসলে গণমাধ্যমের কারণেই জনগণের সংগ্রাম বা বিকল্প কোনো রাজনৈতিক শক্তি গড়ে উঠতে পারছে না, কারণ গণমাধ্যমের প্রধান দৃষ্টি বা তাদের ভালোবাসা, প্রেম, সুদৃষ্টি যাই বলি না কেন, সেটি প্রধান দুটো রাজনৈতিক দলের প্রতি। এবং শেষ পর্যন্ত যেটি ওনারা মনে করেন, বিশেষ করে নাজমুল হুদা যে প্রস্তাব রেখেছেন, তিনি মনে করেন এটি ন্যাশনাল কনভেনশন হতে পারে জাতীয় প্রধান প্রধান ইস্যুগুলো নিয়ে, যেটি মঞ্জুল হাসান খানও এই বিষয়ের সঙ্গে একমত পোষণ করেছেন। এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াটাই এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে ওনারা মনে করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।